শেষ হলো একটি কর্মমুখর সপ্তাহ। গেল 5 দিনে ব্যক্তি প্রতিষ্ঠান রাষ্ট্রের প্রাপ্তিযোগ্য ও ব্যয়ের লেনদেন হিসেব শেষে ভাগশেষে থাকলো কি, এসব জানাতে আমাদের আয়োজন ভাগশেষ। পুরো আয়োজনের সাথে আছে আমি সাজিদ আরাফাত। শুরু করতে চাই গ্যাস সংকটের খবর দিয়ে। গ্যাস সংকটে ভুগছে দেশের বিভিন্ন উৎপাদনমুখী খাত। সেই জায়গায় টাইলস খাতও কিন্তু পিছিয়ে নেই, অর্থাৎ টাইলস খাতকেও কিন্তু ভুগতে হচ্ছে। উৎপাদন কমেছে 30% পর্যন্ত। দেখা দিয়েছে পণ্যের সংকট। টাইলস ছাড়াও সিরামিক শিল্প ভুগছে গ্যাস সংকটের দারুণ এই সংকটে। আমরা একটু দেখতে চাই যে এই গ্যাস সংকটে কিভাবে ভুগছে টাইলস শিল্প এবং ক্ষতির মুখে ব্যবসায়ীরা পড়েছেন, এবং সে বিষয়গুলো একটু আমরা দেখব। যে গ্যাস সংকটে ভুগছে টাইলস শিল্প, এটি সাম্প্রতিক যে খবর, সেই খবরের মধ্যে অন্যতম একটি। আমরা দেখেছি যে বিভিন্ন খাত উৎপাদনমুখী গার্মেন্টস থেকে শুরু করে পোলট্রি ফার্ম, সার কিংবা অন্যান্য যে বিজিএমএ বিকেএমএ যে সংগঠনগুলো আছে, সবাই কিন্তু এই সংকটের মুখে ধুঁকছে। সেই জায়গা থেকে আমরা একটু বিশ্লেষণ করতে চাই যে টাইলস শিল্পের সাথে গ্যাস সংকটের যে একটি নেতিবাচক প্রভাব পড়েছে, সেই বিষয়টি। গ্যাস সংকট শুরু হয়েছে 22 জুলাই থেকে। তখন থেকে কিন্তু আমরা দেখছি যে ধীরে ধীরে এই শিল্প খাত কিন্তু ধুঁকছে এবং টাইলস কারখানার উৎপাদন কমেছে বলা হচ্ছে যে 30% পর্যন্ত। আমরা দেখছি যে টাইলস খাতে যে বিনিয়োগ, সেটির পরিমাণ 20,000 কোটি টাকা। এই 20,000 কোটি টাকার যে বিনিয়োগ, সেটি কিন্তু এই মুহূর্তে বর্তমান সময়ে কিন্তু ধুঁকছে। কেননা গ্যাস সংকট বা বিদ্যুতের যে সংকট রয়েছে, সেখানে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে। উৎপাদন ব্যাহত হলেই সরবরাহ কমে যাচ্ছে। সরবরাহ কমার ফলে কিন্তু তাদের যে আয়ের পরিমাণ, সেটিও কমছে এবং শ্রমিকদেরকে বসিয়ে রাখতে হচ্ছে, বসিয়ে রেখে তাদেরকে বেতন পরিশোধ করতে হচ্ছে। এই নানা কারণে আমরা দেখছি যে তারা একটি লোকসানের মুখে রয়েছেন। এবং টাইলস পণ্যের যে বাজার, সেটি 10,000 কোটি টাকার বাজার। এবং এই যে উৎপাদন ব্যাহত হলে, সরবরাহ ব্যাহত হলে এই যে পণ্যের বাজার রয়েছে 10,000 কোটি টাকার বাজার, সেই বাজারও কিন্তু আসলে অনেকটা ক্ষতির মুখে পড়ছে এবং ব্যাঘাত ঘটছে তাদের। সেই বিষয়টিও কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি। এবং গ্যাস সংকটে 3 লাখ বর্গফুট উৎপাদন সক্ষমতা কমে এসেছে 50,000 বর্গফুট টাইলস। অর্থাৎ আগে যেখানে যে কোনো কোম্পানির বা যে কোনো প্রতিষ্ঠানের 3 লাখ বর্গফুট যে উৎপাদন সক্ষমতা ছিল, সেটি কমতে কমতে ধীরে ধীরে আমরা দেখছি যে 50,000-এ নেমে এসেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু বোঝা যায় যে কী ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে এই খাতে। সেই জায়গা থেকে আমরা দেখছি যে কবে নাগাদ এটি আসলে এই ক্ষতি কাটিয়ে উঠতে পারবে বা এই উৎপাদন সক্ষমতা বাড়বে, সেটি আসলে এখনও বলা মুশকিল। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে 2024-25 অর্থ বছরে টাইলসের যে স্থানীয় বাজার, সেটির আকার ছিল 5,854 কোটি টাকা। অর্থাৎ এটি কিন্তু বেশ 2024-25 অর্থ বছরে যে সেখানে আকারটি দেখানোর চেষ্টা করলাম, যে 5,854 কোটি টাকার যে বাজার, সেটি আকার কিন্তু ধীরে ধীরে কমছে। অর্থাৎ এই গ্যাস সংকট যদি নিয়মিতভাবে চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই বাজারের আকার বা এখানে বিনিয়োগ বা উৎপাদন, সেটি কিন্তু নানা দিক থেকে কিন্তু কমতে থাকবে এবং কমতে থাকলে কিন্তু এই শিল্প ধীরে ধীরে আসলে ব্যাপক ক্ষতির মুখে এবং কোণঠাসা অবস্থায় পড়ে যেতে পারে, সেই আশঙ্কা করা হচ্ছে। আমরা আরও বেশ কিছু বিষয় রয়েছে এখানে, সেটি দেখতে চাই যে কতগুলো কারখানা রয়েছে। কারখানার যে হিসাবগুলো, অর্থাৎ টাইলস খাতের সাথে কিন্তু সিরামিক যে বিষয়গুলো আছে, সেটি কিন্তু সম্পৃক্ত। আমরা সিরামিক কারখানা বাংলাদেশের সংখ্যা রয়েছে 76টি। এছাড়া টাইলসের কথা বলছিলাম, টাইলস খাতে যে কারখানা, সেই কারখানার সংখ্যা আমরা সারা বাংলাদেশে দেখছি 31টি রয়েছে। তৈজসপত্রের যে কারখানা রয়েছে, সেটির সংখ্যা 20টি এবং স্যানিটারি ওয়্যার, তার সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 21টি। এছাড়া সিরামিক ইট রয়েছে, সিরামিক ইটের যে কারখানা, সেটি রয়েছে 4টি। মোটা দাগে এই যে টাইলস, সিরামিক কিংবা যে তৈজসপত্রের যে কারখানা রয়েছে, সেই কারখানার সংখ্যাগুলো এখানে দেয়া আছে এবং এই সবগুলো কারখানাই কিন্তু কোনো না কোনোভাবে গ্যাস সংকটে ধুঁকছে এবং এই সংকট না কাটলে এই যে কারখানাগুলো রয়েছে, সেগুলো আসলে ক্ষতির মুখে পড়ছে এবং ধীরে ধীরে তাদের উৎপাদন কিংবা সরবরাহ যে বিষয়গুলো রয়েছে, সেটিও কিন্তু কমছে ধীরে ধীরে। দেশের আমদানি ব্যবস্থাকে আরও সহজ করতে আসছে নতুন আমদানি নীতি আদেশ 2026। ইম্পোর্টস অ্যান্ড এক্সপোর্টস অ্যাক্ট 1950-এর 3-এর 1 ধারার ক্ষমতা বলে এই আদেশ 2026 থেকে 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা একটু দেখতে চাই যে নতুন নীতিমালায় কী বলা রয়েছে এবং ইম্পোর্ট যে নীতিমালা, সেই আদেশে আসলে কি বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। আমদানি নীতিতে পরিবর্তন আসতে যাচ্ছে এবং সাম্প্রতিক সময়ে সরকার এই নতুন আদেশটি জারি করেছে। এটি 2026 থেকে
শুরু করে 2029 সাল পর্যন্ত বহাল থাকবে, 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত। এখানে বেশ কয়েকটি নিয়মের কথা বলা হচ্ছে যে নতুন আমদানি নীতিতে যে পরিবর্তন, সেখানে মূল্যসীমা ছাড়াই চুক্তির মাধ্যমে আমদানি করা যাবে। অর্থাৎ মূল্যসীমা কিন্তু এখানে নির্ধারণ নয়। আগে যেখানে মূল্যসীমা নির্ধারণ ছিল, নতুন নীতিতে বলা হচ্ছে যে মূল্যসীমা ছাড়াই নানান ধরনের চুক্তি রয়েছে, সেই চুক্তির মাধ্যমে আমদানি করা যাবে। এছাড়া 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল আমদানি করা যাবে। এই বিষয়টি কিন্তু নতুন যে নীতি, সেখানে সেই বিধিমালায় যুক্ত করা হয়েছে। এর আগেও কিন্তু অন্য নীতি ছিল, তবে নতুন করে 375 সিসি পর্যন্ত মোটরসাইকেল যে আমদানি করা যাবে সেটি এখানে যুক্ত করা হয়েছে। এছাড়াও বলা হচ্ছে যে ফ্রি ট্রেড জোন ও বন্ডেড ওয়্যারহাউস, এটিও নতুন যুক্ত হয়েছে। পরবর্তীতে বলা হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও মান অনুসরণের উপর জোর, অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্য চুক্তি রয়েছে সেখানে কিন্তু জোর দেওয়ার কথা বলা হচ্ছে। সেখানে যে নতুন মান অনুসরণ বা আন্তর্জাতিক যে মান রয়েছে, সেই মানদণ্ড মেনেই এবং অনুসরণ করার উপরে কিন্তু এই আমদানি করতে হবে। সেই নতুন নীতিতে এই বিষয়টিও কিন্তু যুক্ত করা হয়েছে এবং এটি জোরদার করা হয়েছে। এছাড়া প্রবাসী বিনিয়োগ ও রপ্তানিমুখী শিল্পে সুবিধা সম্প্রসারণ, অর্থাৎ আমরা দেখছি যে প্রবাসী বিনিয়োগের ক্ষেত্রে আমরা নতুন যে আমদানি নীতি, সেখানে প্রবাসী বিনিয়োগকেও কিন্তু যুক্ত করা হয়েছে, গুরুত্ব দেওয়া হয়েছে এবং রপ্তানিমুখী শিল্পে যে সুবিধা, সেই সুবিধাকে সম্প্রসারণ অর্থাৎ সুবিধা বাড়ানোর কথা বলা হয়েছে। অর্থাৎ আগে কিন্তু রপ্তানিমুখী শিল্পে যে ধরনের সুবিধা ছিল তার থেকে আরও বেশ কিছু সুবিধা বাড়িয়ে সেটি সম্প্রসারণ করার যে কথা, সেটি কিন্তু নতুন নীতিতে আমরা দেখছি যে আমদানি নীতিতে যে পরিবর্তন আনা হয়েছে, সেই নীতিতে এটি যুক্ত করা হয়েছে। তো এই যে নতুন নীতিমালা, সেটি 2026 সাল থেকে আগামী 2029 সালের 31 ডিসেম্বর পর্যন্ত এটি বহাল থাকবে, এটি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। দেশে বৈদেশিক মুদ্রা রিজার্ভ আরও বেড়েছে। সবশেষ তথ্য অনুযায়ী 24 আগস্ট পর্যন্ত গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে 37,467.18 মিলিয়ন ডলার। আমরা একটু দেখতে চাই এই মুহূর্তে আসলে গ্রস রিজার্ভ বা মোট রিজার্ভের পরিমাণ কেমন। দেশে বেড়েছে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে 37.46 বিলিয়ন ডলার। IMF BPM যে 6 পদ্ধতি, সেখানে আমরা দেখছি যে রিজার্ভের পরিমাণ 32,616.50 মিলিয়ন ডলার এটির পরিমাণ, এবং 20 আগস্ট পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল 37,348.43 মিলিয়ন ডলার। সেটি কিন্তু বেড়েছে, আমরা দেখছি যে 4 দিনের ব্যবধান, অর্থাৎ 20 আগস্ট থেকে 4 দিন 24 আগস্টে কিন্তু আমরা দেখছি যে গ্রস রিজার্ভের যে পরিমাণ, সেটি 37.47 বিলিয়ন ডলার, অর্থাৎ 4 দিনের ব্যবধানে যে পরিমাণ, সেই পরিমাণটি বেড়েছে আমরা দেখছি 118.75 মিলিয়ন ডলার। অর্থাৎ দেশে বৈদেশিক মুদ্রার যে রিজার্ভের পরিমাণ, সেটি বেশ ভালো অবস্থায় রয়েছে এবং কয়েকদিনের ব্যবধানে এটি অনেকাংশে বেড়েছে। সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বেড়েছে, এটিও বলা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের যে তথ্যসূত্র, সেই তথ্যসূত্র অনুযায়ী কিন্তু সম্প্রতি এই বৈদেশিক মুদ্রার যে রিজার্ভ বেড়েছে, সেটির তথ্য দেওয়া হয়েছে এবং সেই সাথে বলা হচ্ছে যে প্রবাসী আয়ের যে ধারা, সেই ধারাটি কিন্তু বেশ ইতিবাচক রয়েছে এবং প্রবাসী আয় বেড়েছে। এবং প্রবাসী আয় বাড়ার কারণেই কিন্তু আমাদের যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, সেটি কিন্তু বেড়ে গিয়েছে এবং IMF-এর যে BPM 6 পদ্ধতির যে রিজার্ভের পরিমাণ, সেখানেও সেই হিসাবেও কিন্তু দেখা যাচ্ছে যে 32,616.50 মিলিয়ন ডলারের যে রিজার্ভ, সেটি বেশ ভালো অবস্থায় রয়েছে। এদিকে সপ্তাহের শেষ কার্যদিবসে আমরা বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার দেখতে চাই। বেশিরভাগ প্রধান মুদ্রার দাম বেড়েছে এবং ইউরো, পাউন্ড, ডলার সহ বেশ কিছু মুদ্রার দাম বেড়েছে বলা হচ্ছে, এবং রুপি এবং ইয়েনের দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে আমরা সপ্তাহ শেষে একটু জানিয়ে দিতে চাই বৈদেশিক মুদ্রা বাজারের কী অবস্থা এখন রয়েছে। ক্রয়মূল্য বিক্রয়মূল্যের যে হার, সেটি আমরা দেখছি ডলার 122.90 টাকা ক্রয়মূল্য, বিপরীতে বিক্রি হচ্ছে 123 টাকায়। ইউরোর ক্ষেত্রে আমরা দেখছি যে 143.27 টাকা ক্রয়মূল্য, বিপরীতে 143.31 টাকায় এটি বিক্রি হচ্ছে। পাউন্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে সামান্য পরিবর্তন রয়েছে, 167.18 ক্রয়মূল্য এবং 167.23 বিক্রয়মূল্য। রুপির ক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে 1.28 টাকা ক্রয়মূল্য এবং বিক্রয়মূল্য একই রয়েছে। ইউয়ানের ক্ষেত্রে আমরা অপরিবর্তিত দেখছি। এছাড়া আরও বেশ কয়েকটি মুদ্রা আমরা দেখে নিতে চাই বৈদেশিক মুদ্রার যে বিনিময় হার, সেই বিনিময় হারে ইয়েনের ক্ষেত্রে আমরা দেখছি অপরিবর্তিত রয়েছে, ক্রয়মূল্য বিক্রয়মূল্য একই, 0.77 টাকা। অস্ট্রেলীয় ডলার 88.14 এবং 88.21 টাকা বিক্রি হচ্ছে।
সিঙ্গাপুরি ডলারের ক্ষেত্রে আমরা দেখছি যে সামান্য পরিবর্তন রয়েছে, 96.70 এবং 96.72 টাকা বিক্রি হচ্ছে। এই ছিল আসলে বৈদেশিক মুদ্রা বিনিময়ের হার। সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে সূচকের পরিমাণ, তবে কমেছে লেনদেনের পরিমাণ। এদিন লেনদেন হয়েছে 467 কোটি 1 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 39 কোটি টাকা কম। আমরা একটু দেখে নিতে চাই এক নজরে ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের কি অবস্থা ছিল। সূচক ও লেনদেনের পরিমাণে আমরা দেখছি যে প্রধান সূচক ডিএসই ইএক্স 5655 এবং সূচক বেড়েছে 15 পয়েন্ট। এছাড়া লেনদেন হয়েছে 467 কোটি 1 লাখ টাকা, যেটি গত দিনের তুলনায় 39 কোটি টাকা কম, অর্থাৎ আজকে কিন্তু লেনদেন কম হয়েছে। দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা একটু দেখতে চাই, বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে, 185টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে 144টি কোম্পানির শেয়ারের দর এবং অপরিবর্তিত রয়েছে 64টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে আজকের সপ্তাহ শেষের অবস্থা। আমরা এ পর্যায়ে দেখে নিতে চাই চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কি আজকে ছিল, কি অবস্থা, এবং সেখানে দেখছি যে আমরা সূচকে লেনদেনের পরিমাণ কিন্তু বেড়েছে। এদিন লেনদেন হয়েছে 21 কোটি 23 লাখ টাকা, যা আগের দিনের চেয়ে 18 কোটি টাকা বেশি। আমরা একটু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের যে খবর, সেখানে দেখছি যে সূচকের পরিমাণ সিএএসপিআই 15,166 পয়েন্ট এবং পয়েন্ট বেড়েছে, অর্থাৎ সূচকের পরিমাণ বেড়েছে 4 পয়েন্ট। লেনদেন হয়েছে 21 কোটি 23 লাখ টাকা, লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে 17 কোটি 22 লাখ টাকা। দর পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখছি 71টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে এবং 80টি কোম্পানির শেয়ারের দর কমেছে। এছাড়া অপরিবর্তিত রয়েছে 20টি কোম্পানির শেয়ারের দর। এই ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের আজকের অবস্থা। এ পর্যায়ে দেখে নেব সপ্তাহ শেষে পুঁজিবাজারের অবস্থা। পুঁজিবাজারের সূচক কমেছে 67 পয়েন্ট, অন্যদিকে বাজার মূলধন কমেছে 3,000 কোটি টাকা। এক নজরে দেখে নেব সপ্তাহের শেষে পুঁজিবাজারের যে অবস্থা ছিল। আমরা এই সপ্তাহে 4 দিন দেখতে পাচ্ছি কর্মদিবস, অর্থাৎ একদিন সরকারি ছুটি ছিল। 23 আগস্ট আমরা সূচকের পরিমাণ দেখছি 5,722 পয়েন্ট। এদিন সূচক কিন্তু কমেছিল, অর্থাৎ বেশ ভালো অঙ্কে সূচক কমেছিল 63 পয়েন্ট। লেনদেন হয়েছিল 711 কোটি 14 লাখ টাকা, বাজার মূলধন ছিল 7,04,000 কোটি টাকা। এছাড়া পরদিন আমরা 24 আগস্ট দেখছি যে এদিন কিন্তু সূচকের পরিবর্তন আরও কমেছিল, অর্থাৎ 78 পয়েন্ট কমেছিল। লেনদেনের পরিমাণও কিন্তু অনেকটা কমে এসেছিল, 601 কোটি 97 লাখ টাকা ছিল লেনদেন। এছাড়া বাজার মূলধনের পরিমাণও কমে এসেছিল 6,95,000 কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের শুরুর 3 দিনে আমরা দেখছি যে বেশ লেনদেন কম এবং সূচকের বেশ কমতি ছিল। 3 পয়েন্ট কমেছিল। 25 তারিখে আমরা দেখছি যে সূচকের পরিমাণ 506 কোটি 71 লাখ টাকা লেনদেন হয়েছিল, অর্থাৎ লেনদেন কিন্তু এদিনও কম হয়েছিল। 7,95,000 কোটি টাকা বাজার মূলধন ছিল এবং সবশেষ আজকে আমরা দেখছি যে সপ্তাহ শেষের দিনে 15 পয়েন্ট বেড়েছে, 5,655 পয়েন্ট আমরা দেখছি সূচকের পরিমাণ, এবং লেনদেনের পরিমাণ কিন্তু কিছুটা কমেছে। 467 কোটি 1 লাখ টাকা লেনদেন হয়েছে এবং সবশেষ যে বাজার মূলধন সেটি আমরা দেখতে পাচ্ছি 6,97,000 কোটি টাকা। নানা জটিলতায় হিলি স্থলবন্দরে কমেছে শুল্কযুক্ত পণ্যের আমদানি, যার প্রভাব পড়েছে গত অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রায়। ঘাটতির পরিমাণ প্রায় 450 কোটি টাকা। এই বিষয়ে বিস্তারিত জানাতে হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সোহেল রানা। সোহেল, আপনার সাথে যুক্ত হতে চাই। বন্দরের যে বলছিলাম যে নানান ধরনের সংকটের কথা, বন্দরে আসলে কি আমদানি রপ্তানির কেমন অবস্থা দেখছেন এবং এই যে সংকট, সেই সংকট কাটাতে প্রশাসন কি উদ্যোগ নিচ্ছে? যে অভিযোগগুলো করা হচ্ছিল সেটি হচ্ছে যে কাস্টমসের যে হয়রানির কথাটা বারবার বলা হয়, যে কাস্টমসের হয়রানি এবং শুল্কায়নের ক্ষেত্রে উচ্চ শুল্কায়ন এবং যেই নীতিগত যে অসহযোগিতাগুলো রয়েছে অন্যান্য বন্দরের তুলনায়, সেটি করবার কারণে কিন্তু এই বন্দর দিয়ে শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেটির আশঙ্কাজনক হারে কমে গিয়েছে, যার প্রভাব কিন্তু রাজস্ব আদায় যেটি রয়েছে সেই রাজস্ব আদায় আমরা দেখেছি। সদ্য বিদায় যে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল এনবিআর এর হিলি স্থলবন্দরে 1,046 কোটি টাকার মতো, সেখানে রাজস্ব আদায় হয়েছে মাত্র 448 কোটি টাকা, অর্থাৎ অর্ধেকেরও বেশি কিন্তু এখন পর্যন্ত রাজস্ব ঘাটতিতে কিন্তু হিলি কাস্টমস রয়েছে, যার মূলত মূল কারণ হিসেবে কিন্তু ব্যবসায়ীরা বলছেন যে আসলে শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলি বন্দর দিয়ে আমদানি না হওয়ার কারণে কিন্তু এই প্রভাবটি পড়েছে। আমরা হিলি স্থলবন্দরের যে ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে মূলত হিলি স্থলবন্দর দিয়ে যে শুল্কযুক্ত পণ্যগুলো রয়েছে, বিশেষ করে মোটর পার্টস, ফল, জিরা থেকে শুরু করে আদা রসুন যেগুলো রয়েছে, সেই পণ্যগুলো যখন আমদানি হয় এই বন্দরে, তখন কিন্তু এই বন্দরের যে রাজস্ব আহরণ রয়েছে সেটি কিন্তু বেশ বেড়ে যায় এবং সরকারের যে লক্ষ্যমাত্রা সেটি কিন্তু পূরণ হয়। তবে সম্প্রতি সময়ে কিন্তু সেটি কিন্তু অনেকটাই কমে যাওয়ার কারণে রাজস্ব আহরণের যে ঘাটতি রয়েছে সেটি পূরণ করতে কিন্তু পারছে না এখানকার কাস্টমস কর্তৃপক্ষ। তবে কাস্টমস কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি
যেটি বলছেন যে আসলে ব্যবসায়ীদের যে অভিযোগ সেটি কিন্তু উড়ে দিয়ে তারা যেটি বলছেন যে আসলে এই বন্দর দিয়ে ঋণপত্র খোলার পরিমাণটা কিন্তু ব্যবসায়ীদের কমেছে। এছাড়া শুল্ক মুক্ত এবং অধিক শুল্কযুক্তেরও কম শুল্ক পণ্য যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমদানি হওয়ার কারণে তারা রাজস্ব লক্ষ্যমাত্রা পূরণ করতে পারছেন। তারা যেটি বলছেন যে বিশেষ করে যে শুল্কযুক্ত পণ্যগুলো শুল্কমুক্ত পণ্য রয়েছে, বিশেষ করে ধরেন গম থেকে শুরু করে অন্যান্য যে পণ্যগুলো রয়েছে, পাথরে কম শুল্ক রয়েছে, সেই পণ্যগুলো আমদানি হওয়ার কারণে তাদের কিন্তু লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে। তারা বলছেন আমরা ব্যবসায়ীদেরকে আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করবো। তারা যদি শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেগুলোকে যদি এই বন্দর দিয়ে আমদানি করে। তো সব মিলিয়ে বলা চলে আসলে শুল্কযুক্ত যে পণ্যগুলো রয়েছে সেটির পরিমাণ এই বন্দরে অনেকটাই কমেছে। সেটি বাড়লে রাজস্বের যে লক্ষ্যমাত্রা সেটিও সম্পূর্ণ হবে বলে কিন্তু বলছেন। তো সব মিলিয়ে ছিল আমার কাছে হিলি স্থলবন্দর থেকে সবশেষ পরিস্থিতি। হিলি স্থলবন্দর থেকে যুক্ত ছিলেন সহকর্মী সোহেল রানা। মাছ ধরা নিষেধাজ্ঞা শেষ হলেও একের পর এক বৈরী আবহাওয়ার কারণে সাগরে মাছ ধরতে না যেতে পেরে চরম আর্থিক লোকসানে বরগুনার মৎস্যজীবীরা। ঋণ ও ধার দেনায় দিশেহারা হয়ে পড়েছে হাজারো জেলে ও ট্রলার মালিকরা। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুজন আকন। সুজন, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। যে বিষয়টি বলছিলাম যে সেখানে মাছ ধরা নিয়ে কিন্তু জেলেরা একটা সংকটের মধ্যে আছেন বা ট্রলার মালিকরা সংকটের মধ্যে রয়েছেন। এই সংকট কাটাতে কি উদ্যোগ নিয়েছে যে প্রশাসনের পক্ষ থেকে কি সহায়তা দেয়া হচ্ছে? সাজিদ, আসলে গত 1.5 থেকে 2 মাস ধরেই কিন্তু উপকূলীয় জেলা বরগুনায় কিন্তু মৎস্য খাতে আর্থিকভাবে এক ধরনের ধস নেমেছে। এটি যদি বলতে হয়, অর্থাৎ দীর্ঘ 58 দিনের যে নিষেধাজ্ঞা সেটি শেষ হওয়ার পরেই কিন্তু ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারের যে মৌসুম সেটি কিন্তু শুরু হয়েছে। কিন্তু এই মৌসুম শুরু হওয়ার শুরু থেকেই কিন্তু বৈরী আবহাওয়া, একের পর এক আবহাওয়া, আপনি জানেন যে এখনও বৈরী আবহাওয়া চলছে এবং এর আগেও 3 বার, অর্থাৎ গত মাস এবং এই মাসের শুরুর দিক থেকে প্রায় আরও 3 মাস থেকে শুরু করে এই মোট 4 বারের যে বৈরী আবহাওয়ার কারণে বারবারই জেলেরা সমুদ্রে গিয়ে আবার 2 থেকে 3 দিনের মধ্যে আবার সমুদ্র থেকে মাছ শিকার করতে না পেরেই কিন্তু আবার তীরে ফিরে আসতে হয়েছে। এতে কিন্তু চরম আর্থিক লোকসানের মধ্যে পড়েছে জেলে এবং ট্রলার মালিকরা। আপনাকে জানিয়ে রাখি, এক একটি সমুদ্রগামী ট্রলার মূলত 5 থেকে 7 লাখ টাকার বাজার, বিশেষ করে তেল, বরফ সহ অন্যান্য যে খাবার যে এগুলো কিন্তু কিনে কিন্তু তারা 10 থেকে 15 দিন পর্যন্ত সমুদ্রে অবস্থান করে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে কিন্তু সেখানে 2 থেকে 3 দিন কিংবা 4 দিন মাছ শিকার করেই সমুদ্রে উত্তাল ঢেউয়ের কারণে তারা টিকতে না পেরে তীরে কিংবা উপকূলে ফিরে আসতে হয়েছে। যার কারণে কিন্তু তাদের প্রত্যেকটা ট্রিপে তাদের লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে আমি কিন্তু গতকালকেও পাথরঘাটা বিএফডিসি ঘাট, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি শত শত ট্রলার কিন্তু সেই ঘাট এলাকায় কিন্তু আশ্রয় নিয়েছে। সেখানকার যারা ট্রলার মালিক কিংবা ব্যবসায়ীরা রয়েছে তারা বলছে যে গত বছরও এই সময়টায় এই বিএফডিসি ঘাট যেখানে বেচা বিক্রিতে সরগরম ছিল, সেখানে কিন্তু এই বছরটায় একেবারে মাছ নেই বললেই চলে। এমনিতেই সমুদ্রে মাছ নেই, অন্যদিকে বৈরী আবহাওয়ার কারণে তারা বেশ কিন্তু লোকসানের মধ্যে পড়েছেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, গত 2 বছরে কিন্তু ইলিশ সহ সামুদ্রিক মাছের আহরণ কিন্তু অনেকটাই কমে গিয়েছে। 24-25 অর্থ বছরে বিএফডিসি ঘাটে কিন্তু 2 কোটি টাকার উপরেও রাজস্ব আহরণ হলেও কিন্তু সেটি 25-26 অর্থ বছরে সেটি 50 লাখ টাকারও কিন্তু বেশি কিন্তু এখানে রাজস্ব আদায় কম হয়েছে। সব মিলে কিন্তু মাছের যে ঘাটতি তার কিন্তু প্রভাব পড়েছে জেলে এবং ট্রলার মালিক সমিতির কিংবা মালিকদের পক্ষে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ। বরগুনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী সুজন আকন। শেষ করছি আজকের ভাগশেষ। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।